আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গ্রুপে শুরু করেছিলাম এবং প্রবলেমও করেছিলাম গতদিন। এখন একটা গ্রুপয়েড বলেছিলাম, অ্যালজাব্রিক সিস্টেম জি ও এই অ্যালজাব্রিক সিস্টেমটাকে গ্রুপয়েড বলা হয়েছিল যদি এটাতে ক্লোজার প্রপার্টি হোল্ড করে। এটা একটা গ্রুপয়েড যদি হয় ক্লোজার প্রপার্টি, গ্রুপয়েড, মনোয়েড, সেমি গ্রুপ, তারপরে তোমার গ্রুপ, এইসব জিনিসগুলো ডিসকাস করা হয়েছিল। তাহলে ক্লোজার প্রপার্টি, শুধুমাত্র ক্লোজার প্রপার্টি হোল্ড করলে আমরা এটাকে বলবো গ্রুপয়েড। এখন এই গ্রুপয়েডটা যদি এইরকম হয় যে যে কোনো দুটো এলিমেন্ট নিচ্ছি আর যে কোনো দুটো এলিমেন্টের জন্য যদি এ এক্স ইকুয়াল টু বি আর ওয়াই এ ইকুয়াল টু বি, এই দুটো ইকুয়েশনের যদি ইউনিক সলিউশন থাকে ইন জি, এদের সলিউশন থাকবে, ইউনিক থাকবে এবং সলিউশনগুলো জি এর এলিমেন্ট হবে, যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, তখন এই ধরনের গ্রুপয়েডকে আমরা বলবো কসি গ্রুপ। নেক্সট লেখো কসি গ্রুপ। কসি গ্রুপ ডেফিনেশনটা লেখো। A groupoid G O is said to be quasi group if for any a comma b belongs to G, the equations ax equal to b and y a equal to b has unique solution in G। তাহলে এই ধরনের সিচুয়েশনে এই গ্রুপটাকে কসি গ্রুপ বলা হবে। তাহলে কসি গ্রুপ হতে গেলে কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে? 1 নম্বর, এটা গ্রুপয়েড হতে হবে। 2 নম্বর, এই দুটো ইকুয়েশনের সলিউশন থাকতে হবে। 3 নম্বর, এই দুটো ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকতে হবে। 4 নম্বর, এই দুটো ইকুয়েশনের সলিউশনটা জি এর এলিমেন্ট হবে। এই 4টে কন্ডিশন, অ্যাকচুয়ালি ডেফিনেশনে 4টে কন্ডিশন বলা হচ্ছে। কন্ডিশনগুলো আমি আবার বলছি যে জিটা গ্রুপয়েড হতে হবে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, এই দুটো ইকুয়েশনের সলিউশন থাকতে হবে। 2 নম্বর, 3 নম্বর হচ্ছে এই দুটো ইকুয়েশনের সলিউশনটা ইউনিক হবে। 4 নম্বর, এই দুটো ইকুয়েশনের যে সলিউশন পাওয়া যাবে, সলিউশন মানে এক্স এর মান, এই ইকুয়েশনটা সলভ করে এক্স এর মান, এই ইকুয়েশনটা সলিউশন করে ওয়াই এর মান, এই এক্স আর ওয়াই এর ভ্যালুটা জি এর এলিমেন্ট হবে, সলিউশনটা জি তে থাকবে। তখন এই ধরনের গ্রুপকে আমরা কসি গ্রুপ বলে থাকি। যেমন এক্সাম্পলের জন্য যদি আমি এই ইকুয়েশনটা কনসিডার করি, এই গ্রুপয়েডটা জেড প্লাস, এটা কিন্তু গ্রুপয়েড কারণ এটাতে ক্লোজার প্রপার্টি হোল্ড করে। গ্রুপয়েড যে কোনো দুটো ইন্টিজারের যোগফলটাও ইন্টিজার হবে, এটা অবভিয়াসলি এটা একটা গ্রুপয়েড, কারণ এটা আগে আমরা দেখেছি যে এটা একটা গ্রুপ, আর গ্রুপ হলে অবশ্যই গ্রুপয়েড হবে। তাহলে এই গ্রুপয়েডে আমি যদি এই ইকুয়েশন নিই, যে কোনো দুটো ইন্টিজার এ আর বি হচ্ছে যে কোনো দুটো ইন্টিজার, আর এ প্লাস অপারেশনটা দেখো এখানে প্লাস আছে, এই অপারেশনটা প্লাস, তাহলে এ প্লাস এক্স ইকুয়াল টু বি আর ওয়াই প্লাস এ ইকুয়াল টু বি, এই দুটো ইকুয়েশন কনসিডার করলে হয়। এখন এই দুটো ইকুয়েশনের যদি ইউনিক সলিউশন থাকে ইন জেড, তখন আমরা বলবো দ্য গ্রুপয়েড ইজ কোয়াসি গ্রুপ। তাহলে এখানে দেখো, এখান থেকে এক্স এর মান বি মাইনাস এ আর সরি এখানে এ আর বি জেড এর এলিমেন্ট, এ জি এর মান হচ্ছে জেড এখানে। তাহলে এ আর বি জি ইন্টিজার হলে বি মাইনাস এও ইন্টিজার হবে, তাহলে বি মাইনাস এ বিলংস টু জেড। এখান থেকে ওয়াই এর মান হবে বি মাইনাস এ বিলংস টু জেড। তাহলে সলিউশন থাকবে এবং সলিউশনটা কি হবে? ইউনিক হবে, এর কোনো অল্টারনেটিভ কোনো সলিউশন পাওয়া যাবে না। কারণ এই ইকুয়েশনের যদি আমি আর একটা সলিউশন নিই, এই ইকুয়েশনের সলিউশন একটা x1 নিচ্ছি আর একটা সলিউশন x2, এই ইকুয়েশনের দুটো সলিউশন নিলাম, তাহলে a প্লাস x1 ইকুয়াল টু বি আর a প্লাস x2 সলিউশন মানে ইকুয়েশনকে স্যাটিসফাই করবে।
তাহলে যদি সাবট্রাক্ট করা হয়, সাবট্রাক্ট করলে x1 মাইনাস x2 ইকুয়াল টু 0, দ্যাট ইজ x1 ইকুয়াল টু x2। তাহলে দুটো সলিউশন ধরলে সলিউশনটা ইউনিক প্রমাণ করা গেল, x1 আর x2 ভ্যালু সমান হলো। তাহলে এর ইউনিক সলিউশন থাকছে জেড এর। সলিউশনগুলো দেখো জেড এর এলিমেন্ট হচ্ছে, তাহলে কোয়াসি গ্রুপ হওয়ার সব কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করেছে। তাহলে জেড প্লাস হচ্ছে একটা কোয়াসি গ্রুপ। তাহলে এক্সাম্পল দিয়ে লেখো। Example, Z plus is a quasi group. Z plus is a quasi group. আচ্ছা, আবার যদি এই ইকুয়েশনটা কনসিডার করি, Z ডট, এই অ্যালজেব্রিক সিস্টেমটা যদি কনসিডার করি, Z ডটটা কিন্তু এটা একটা গ্রুপয়েড হবে, কারণ যে কোনো দুটো ইন্টিজারের গুণফলটাও ইন্টিজার হবে, ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, অতএব এটা একটা গ্রুপয়েড। এখন এই গ্রুপয়েডে যে কোনো দুটো এলিমেন্ট নিচ্ছি, এ আর বি হচ্ছে এনি এলিমেন্টস ইন জেড, আর এ ইন্টু এক্স ইকুয়াল টু বি, আর একটা ইকুয়েশন ওয়াই ইন্টু এ ইকুয়াল টু বি, এই দুটো ইকুয়েশন আমি কনসিডার করলাম। আচ্ছা, এর সলিউশন কি হবে? এ ইন্টু এক্স মানে এক্স ইকুয়াল টু বি বাই এ। এ আর বি ইন্টিজার, কিন্তু বি বাই এ এটা ইন্টিজার নাও হতে পারে, ঠিক আছে? এটা ইন্টিজার নাও হতে পারে, আর অ্যাকচুয়ালি যদি এর মান 0 হয়, 0 ইন্টিজার হয়, তাহলে এর কোনো ভ্যালুই থাকবে না, এক্স এর কোনো সলিউশন পাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এইটা ন্যাচারালি যদি 0 না হয় তাহলে ইন্টিজার হতে পারে, নাও হতে পারে বি বাই এ। যেমন বি এর মান 1 আর এ এর মান যদি এ 2 নিই, তাহলে হাফ, ইন্টিজার হলো না। আর যদি বি এ ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে ইকুয়েশনটার কোনো সলিউশন থাকবে না। তাহলে এটা কোয়াসি গ্রুপ হওয়ার কন্ডিশন স্যাটিসফাই করছে না। তাহলে এটা একটা কাউন্টার এক্সাম্পল, দ্যাট উইল নট বি এ কোয়াসি গ্রুপ। তাহলে কাউন্টার এক্সাম্পল দিয়ে লেখো, কাউন্টার এক্সাম্পল দিয়ে লেখো, জেড ডট ইজ নট এ কোয়াসি গ্রুপ, is not a quasi group. তাহলে এটা কি হলো না, quasi group হচ্ছে না। তাহলে ইউনিক সলিউশন থাকতে হবে এবং সলিউশনটা জি এরই এলিমেন্ট হতে হবে, তখন এটাকে quasi group বলা হবে। এখন একটা সেট কনসিডার করছি, জি ইকুয়াল টু এরকম নিচ্ছি, ই এ বি সি, আর এখানে একটা অপারেশন ডিফাইন করছি। এই অপারেশনটা এইভাবে, এটা হচ্ছে অপারেশন ডিফাইন্ড অন জি। এই অপারেশনটা এমন একটা অপারেশন যে কম্পোজিশন টেবিলটা এরকম ফর্ম নিচ্ছে, ই এ বি সি, ই এ বি সি, অপারেশনটা দিস। তাহলে ই এ বি সি, এ ই সি বি, তারপর হচ্ছে ই বি সি ই এ, আর সি সি বি এ ই। তাহলে এই গ্রুপটাতে 4টে এলিমেন্ট আছে। এই গ্রুপটা, এটা একটা সেট ধরছি, আর এই সেটে একটা অপারেশন ডিফাইন করছি। এই অপারেশনের রেসপেক্টে কম্পোজিশন টেবিলটা এরকম, মানে এ আর বি কম্পোজিশন করলে সি হবে, সি আর এ কম্পোজিশন করলে বি হবে, এ আর সি কম্পোজিশন করলে বি হবে। এখান থেকে কম্পোজিশন টেবিলটা পাওয়া যাচ্ছে এরকম। যদি এইরকম হয় যে এই কম্পোজিশন টেবিলটা এই রেসপেক্টে, এই অপারেশনের রেসপেক্টে পাওয়া যায়, তাহলে এখানে দেখো এই এই অ্যালজেব্রিক সিস্টেম জিও, এই অ্যালজেব্রিক সিস্টেমটা গ্রুপ হওয়ার সব কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করছে।
তাহলে গ্রুপ ফর সব কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে কিভাবে স্যাটিসফাই করছে। 1 নম্বর কন্ডিশন যে এটা ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। আমরা আগেও বলেছিলাম যে এই থেকে এই কম্পোজিশন টেবিল থেকে বলতে পারবো ক্লোজার প্রপার্টি হোল্ড করে না। এখানে যত এলিমেন্ট আছে এই টেবিলের মধ্যে সব এলিমেন্টগুলো কিন্তু জি এর এলিমেন্ট, ক্লোজার প্রপার্টি হোল্ড করলো। আর তোমরা এখানে টেস্ট করে দেখতে পারো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। এ কম্পোজিশন বি কম্পোজিশন সি, এটা সমান হচ্ছে এ কম্পোজিশন বি আর সি এর কম্পোজিশন। দেখো বি আর সি এর কম্পোজিশন করলে এ হবে, তাহলে এ কম্পোজিশন এ। আবার এ আর এ এর কম্পোজিশন করলে ই হবে, তাহলে ই হলো। আবার যদি আমি এইটা ক্যালকুলেট করি এ কম্পোজিশন বি কম্পোজিশন সি, এটা যদি ক্যালকুলেট করি তাহলে কি পাওয়া যাবে? এটা ক্যালকুলেট করলে এ আর বি এর কম্পোজিশন, এ আর বি এর কম্পোজিশন সি, তাহলে সি কম্পোজিশন সি। আবার এখান থেকে সি কম্পোজিশন সি সমান ই, তাহলে ই দুটো সমান হলো, তাহলে এই দুটো সমান হলো। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে, এভাবে দেখানো যাবে যে জিতে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। আর আইডেন্টিটি এলিমেন্ট আমরা বলেছিলাম, আইডেন্টিটি এলিমেন্ট কিভাবে দেখবো যে আছে কিনা আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এই রোটা কোন রো এর সঙ্গে কোইনসাইড করছে, দেখো এই রোটা ফার্স্ট রো এর সঙ্গে কোইনসাইড করছে, তাহলে এটা হচ্ছে এর আইডেন্টিটি এলিমেন্ট, ই আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। আর প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে। এখানে কিভাবে দেখবো যে রো ওয়াইজ কম্পোজিশন টেবিলের রো ওয়াইজ আমরা আইডেন্টিটিগুলোকে মার্ক করবো। তাহলে আইডেন্টিটি হচ্ছে এটা আইডেন্টিটি, এটা আইডেন্টিটি, থার্ড রোতে এটা আইডেন্টিটি, ফোর্থ রোতে এটা আইডেন্টিটি। তাহলে এই আইডেন্টিটিগুলো তাহলে ই এর ইনভার্স ই হবে, তারপরে এ এর ইনভার্স এ হবে, তারপরে বি এর ইনভার্স বি হবে, আর এখানে সি এর ইনভার্স সি হবে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করলো জিতে, তাহলে এটা একটা গ্রুপ ফর্ম করলো। আর এই ধরনের স্পেশাল গ্রুপকে আমরা বলবো ক্লেন্স ফোর গ্রুপ, ঠিক আছে। নেক্সট লেখো ক্লেন্স ফোর গ্রুপ, ক্লেন্স ফোর গ্রুপ। ক্লেন্স ফোর গ্রুপ। আচ্ছা এখানে প্রথমে ডেফিনেশনটা লিখে নাও। let এটা be a binary operation defined on the set E A B C satisfying the following composition table. Satisfying the following composition table. এই কম্পোজিশন টেবিলটা এখানে না, এই কম্পোজিশন টেবিলটা এখানে না। কম্পোজিশন টেবিলটা লিখে নাও। দেখো from the composition table, comma দিয়ে E A B C forms a group with respect to the operation, binary operation. This group is called Kleins four group. Kleins four group and is denoted by K4. Kleins four group কে K4 দিয়ে ডিনোট করা হয়। এখানে এই যে সেটটা দিয়েছি এই সেটটাকে K4 দিয়ে ডিনোট করা হয়।
আচ্ছা, তাহলে এই ধরনের প্রপার্টি এখানে কিন্তু এই যে এলিমেন্টগুলো বলছি, 4টে এলিমেন্ট আছে, এ বি সি, এইগুলো অ্যালফাবেট না কিন্তু। ফার্স্ট এলিমেন্টটাকে ই দিয়ে ডিনোট করেছে, আর একটা এলিমেন্টকে এ দিয়ে, এগুলো নোটেশন। আর একটা এলিমেন্টকে বি দিয়ে, আর একটা এলিমেন্টকে সি দিয়ে ডিনোট করা হচ্ছে। এই 4টে এলিমেন্ট থাকছে, আর এইগুলো তোমার তোমার কম্পোজিশন টেবিলটা এটা স্যাটিসফাই করছে। তখন এই ধরনের সিচুয়েশনে এটা গ্রুপ, এটা বললাম যে এটা গ্রুপ হবে, আর এই ধরনের গ্রুপকে আমরা বলছি ক্লেন্স ফোর গ্রুপ, K4 দিয়ে ডিনোট করা হচ্ছে। আচ্ছা, এখানে দেখো ক্লেন্স ফোর গ্রুপের 1 নম্বর প্রপার্টি, যে ক্লেন্স ফোর গ্রুপ কিন্তু কি হচ্ছে তোমার ক্লেন্স ফোর গ্রুপ অ্যাবেলিয়ান গ্রুপ হবে। অ্যাবেলিয়ান আমরা বলেছিলাম কম্পোজিশন টেবিল থেকে অ্যাবেলিয়ান হবে কিনা টেস্ট করা যাবে। এই প্রিন্সিপাল ডায়াগোনালের অ্যাবাউট এর সিমেট্রি আছে কিনা দেখবো। প্রিন্সিপাল ডায়াগোনাল অ্যাবাউট এর সিমেট্রি আছে, এ বি সি, এটা এই ম্যাট্রিক্সটার সিমেট্রি থাকছে, তাহলে এটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে। এটা একটা প্রপার্টি ক্লেন্স ফোর গ্রুপের, যে ক্লেন্স ফোর গ্রুপ হচ্ছে একটা অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, আর একটা প্রপার্টি দেখো, আমরা অর্ডার ডিসকাস করেছিলাম। একটা এলিমেন্টের গ্রুপে, একটা গ্রুপের অর্ডার ডিফাইন করেছিলাম, আবার একটা এলিমেন্টের অর্ডার ডিফাইন করেছিলাম। তাহলে গ্রুপের একটা এলিমেন্ট যদি এ বিলংস টু জি হয়, তাহলে এর অর্ডার এন বলতে আমরা কি বলবো, এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই। এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই। তখন আমরা এনটাকে অর্ডার অফ দ্য এলিমেন্ট বলবো। আর যদি এই ধরনের ইন্টিজার না এক্সিস্ট করে, তখন আমরা বলবো এ ইজ অফ ইনফাইনাইট অর্ডার। আচ্ছা, এখানে তাহলে এ এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, এই গ্রুপটার ক্ষেত্রে দেখো, ক্লেন্স ফোর গ্রুপ K4 এর ক্ষেত্রে এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2 সমান এ কম্পোজিশন এ, আর এ কম্পোজিশন এ সমান কত হচ্ছে, এ কম্পোজিশন এ করলে আইডেন্টিটি। তাহলে এর অর্ডার কত হলো, ও এর অর্ডার হচ্ছে 2। সিমিলারলি দেখো, বি স্কয়ার ইকুয়াল টু বি, ঠিক আছে, তাহলে অর্ডারটা হচ্ছে বি এর অর্ডারও 2 হবে, সি এর অর্ডারও 2 হবে। আর আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার আমরা সবসময় একই জানি। তাহলে নন আইডেন্টি যত এলিমেন্ট আছে প্রত্যেকটার অর্ডার কত হচ্ছে, 2 করে হবে। ঠিক আছে, তাহলে নোট দিয়ে একটু লিখে রাখো, নোট দিয়ে লেখো, 1 নম্বর নোটে লেখো যে ক্লেন্স ফোর গ্রুপ K4 is abelian. K4 is abelian. K4 is abelian. 2 নম্বর দিয়ে লেখো order of each non-identity element of K4 is 2. প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত হবে, 2 হবে। আর প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স নিজেই হবে, দেখো, ঠিক আছে। এর ইনভার্স কত হলে, এটা এর ইনভার্স এ, এখান থেকে দেখো আইডেন্টিটি, বি এর ইনভার্স বি, সি এর ইনভার্স হবে সি। তাহলে প্রত্যেকটা, আর ই এর ইনভার্সও দেখো ই। তাহলে K4 এ যে 4টে এলিমেন্ট আছে, সেই 4টে এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স ইজ ইটসেলফ, নিজে ইনভার্স হবে। 3 নম্বর দিয়ে লেখো the inverse of each element of K4 is the element itself আর একটা প্রপার্টি লক্ষ্য করে দেখো ক্লেন্স ফোর গ্রুপে দেখো, এই যে কোনো দুটো, এখানে K4 এ কি কি এলিমেন্ট আছে, K4 এ এলিমেন্ট আছে ই, এ, বি আর সি, এই 4টে এলিমেন্ট আছে। এটা আইডেন্টিটি এলিমেন্ট, আর এইগুলো নন আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে 3টে নন আইডেন্টিটি এলিমেন্ট আছে, আর এই 3টে নন আইডেন্টিটি এলিমেন্টের যে কোনো দুটো নন আইডেন্টিটি এলিমেন্ট যদি নিই, যে কোনো দুটো, এই দুটো থেকে ধরো এ আর বি নিলাম,
এ আর বি এর কম্পোজিশন করলে থার্ড নন আইডেন্টিটি এলিমেন্ট হবে। দেখো এ কম্পোজিশন টেবিলটা দেখো, এ আর বি এর যদি এ আর বি এর কম্পোজিশন করা হয় তাহলে সি পাওয়া যাচ্ছে। যদি এ আর সি এর কম্পোজিশন করি তাহলে বি হবে। এ আর সি দেখো, এ আর সি যদি কম্পোজিশন করি তাহলে বি হবে। যে কোনো দুটো নন আইডেন্টিটি এলিমেন্ট এর কম্পোজিশনটা থার্ড নন আইডেন্টিটি এলিমেন্ট হবে, ঠিক আছে। এটা আর একটা প্রপার্টি, যা দ্য কম্পোজিশন of any two non-identity element of K4 is the third non-identity element. Third non-identity element. তাহলে এই ক্লেন্সফোর গ্রুপের এই প্রপার্টিগুলো স্যাটিসফাই করে। আর আরো এর অনেক প্রপার্টি আমরা পরে আরো ডিসকাস করব, যে আরো কিছু কিছু প্রপার্টি থাকে। তাহলে এত আপাতত এই চারটি জিনিস মনে রাখবো ক্লেন্সফোর গ্রুপের ক্ষেত্রে। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দিব যে গ্রুপটা ক্লেন্সফোর গ্রুপ হবে। ক্লেন্সফোর গ্রুপ হবে তার একটা এক্সাম্পল যদি দেওয়া হয়, তাহলে ক্লেন্সফোর গ্রুপ হতে গেলে কি কন্ডিশন স্যাটিসফাই করবে? এক নম্বর কন্ডিশন স্যাটিসফাই করবে যে চারটে এলিমেন্ট থাকবে। আর দুই নম্বর হচ্ছে যে এই যে কম্পোজিশন টেবিলটা দেখালাম, এই কম্পোজিশন টেবিলটা স্যাটিসফাই করবে। তাহলে যদি এইরকম আমি নিই যে এ একটা গ্রুপ কনসিডার করছি, জি ইকুয়াল টু চারটে ম্যাট্রিক্স নিচ্ছি, 1 0 0 1, তারপরে 1 0 0 -1, আর একটা এলিমেন্ট -1 0 0 1, আর একটা এলিমেন্ট -1 0 0 -1। একটা চারটে ম্যাট্রিক্সের একটা সেট নিলাম, আর এই সেটটাতে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা ডিফাইন করছি। তাহলে জি ডট একটা গ্রুপ ফর্ম করবে, ঠিক আছে। আচ্ছা, আমি এইটাকে এটা হবে আইডেন্টিটি এলিমেন্ট, এই এলিমেন্টটার নাম এ দিচ্ছি, এটা বি, এটা সি। তাহলে কম্পোজিশন টেবিলটা দেখো কিরকম হবে। মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডিফাইন করেছি, ই এ বি সি, ই এ বি সি। তাহলে এটা আইডেন্টিটি যেহেতু, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে এটা হবে, এটার সঙ্গে এটা গুণ করলে এটা হবে, এটার সঙ্গে এটা গুণ করলে এটা হবে। তাহলে এটা ফার্স্ট রোটা ই এ বি সি হচ্ছে। আর এ আর ই এর কম্পোজিশন কথা হবে, এ আর ই এর কম্পোজিশন, এটা আইডেন্টিটি হবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আই টু মানে সেকেন্ড অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আইডেন্টিটি এলিমেন্ট হবে। তাহলে এটা গুণ করলে এই এলিমেন্টটা থাকবে, তাহলে এ হলো। আচ্ছা, এ আর এ যদি গুণ করা হয় তাহলে কি হবে দেখো তো, এ আর এ মানে 1 0 0 -1 ইন্টু 1 0 0 -1। তাহলে এটা ইকুয়াল টু দিস ইন্টু দিস 1, আর this into this 0, this into this 0, this into this, তাহলে this into this 1, আর this into this 0, আর এটা হচ্ছে this into this 1। তাহলে ই পাওয়া গেল। তাহলে a স্কয়ার মানে a কম্পোজিশন a into a equal to this equal to পাওয়া গেল, a into a সমান কত পাওয়া গেল? আইডেন্টিটি এলিমেন্ট হলো। আচ্ছা, এ আর বি এর গুণ করলে কত হচ্ছে দেখা যাক। এ আর বি গুণ করলে, এ আর বি যদি গুণ করা হয় তাহলে 1 0 0 -1 -1 0 0 1, দ্যাট ইজ ইকুয়াল টু -1 0, তারপর হচ্ছে 0 -1। তাহলে দেখো সি চলে আসলো, এ আর বি এর গুণ করে সি চলে আসলো, এ আর বি গুণ করে সি। সিমিলারলি এটা দেখানো যাবে এ আর সি এর গুণ করে বি হবে, এই এলিমেন্টটা স্যাটিসফাই করবে। মানে ক্লেন্সফোর গ্রুপের যে কম্পোজিশন টেবিল, সেই কম্পোজিশন টেবিলটা এই এলিমেন্টগুলো স্যাটিসফাই করবে। কি আর একটা হবে বি সি ই এ, সি বি এ ই, এই এলিমেন্টটাই পাওয়া যাবে, ঠিক আছে, এই কম্পোজিশন টেবিলটা।
তাহলে এই যে এটা একটা গ্রুপ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লেন্স ফোর গ্রুপের এই কম্পোজিশন টেবিলটা পাওয়া যায়, তাহলে এই গ্রুপটা হবে একটা ক্লেন্স ফোর গ্রুপ। এক্সাম্পল দিয়ে লেখো। Let G equal to example. Let G equal to this. Then G dot is a Kleins for group. Kleins for group. Where dot is the usual matrix multiplication. Usual matrix multiplication. Usual matrix multiplication. তাহলে এটা একটা ক্লেন্স ফোর গ্রুপ হচ্ছে। আর কাউন্টার এক্সাম্পল বলতে গেলে অনেকগুলো কাউন্টার এক্সাম্পল পাওয়া যায়। অ্যাকচুয়ালি ক্লেন্স ফোর গ্রুপ হবে এটা খুঁজে বের করা কঠিন, কিন্তু ক্লেন্স ফোর গ্রুপ হবে না, এটা অনেক এক্সাম্পল পাওয়া যাবে। তাই যদি ক্লেন্স ফোর গ্রুপ হতে গেলে 1 নম্বর কন্ডিশন 4টে এলিমেন্ট থাকতে হবে। যদি কোনো গ্রুপে 4টে এলিমেন্ট না থাকে, 4-এর বেশি বা 4-এর কম যদি থাকে, তাহলে উইদাউট এনি টেস্ট বলা যাবে সেটা ক্লেন্স ফোর গ্রুপ হবে না। যেমন জেড প্লাস, এটা একটা ক্লেন্স ফোর গ্রুপ হতে পারবে না। জেড প্লাসটা গ্রুপ, কিন্তু ক্লেন্স ফোর গ্রুপ হতে পারবে না। তারপরে এস ডট, এটা আমি যদি কনসিডার করি, এস ডট এই মাল্টিপ্লিসিটি গ্রুপটা যেখানে এস সমান হচ্ছে 1 - 1 i - i, এটা আমরা জানি গ্রুপ, কিন্তু এটা ক্লেন্স ফোর গ্রুপ হতে পারবে না, কারণ এটা যে গুণ করছি এখানে নন আইডেন্টিটি এলিমেন্ট এটা, তাহলে এই আইডেন্টিটি নন আইডেন্টিটি আর এটা গুণ করে -i আসছে, আর এটা আর এটা গুণ করলে কত হবে, i ইকুয়াল টু -i² ইকুয়াল টু 1। এটা আসলো না, কিন্তু এই দুটো গুণ করার পরে থার্ড নন আইডেন্টিটি এলিমেন্টটা আসলো না। তাহলে এস ডট 4টে এলিমেন্ট আছে, কিন্তু এখানে এটা কি হতে পারবে না, ক্লেন্স ফোর গ্রুপ হতে পারবে না। কাউন্টার এক্সাম্পল দিয়ে লেখো। Counter example, S dot is not a Kleins for group. A Kleins for group where S equal to 1 - 1 i - i, এটা কি হবে না, Kleins for group হতে পারবে না। তাহলে এইভাবে অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায়। জেড প্লাস, এটা ক্লেন্স ফোর গ্রুপ হবে না। আচ্ছা, এখন জি একটা গ্রুপ কনসিডার করছি, জিও একটা গ্রুপ, আর জি এর একটা নন এমটি সাবসেট নিচ্ছি এইচ। এইচ হচ্ছে নন এমটি সাবসেট অফ জি। এখন এই নন এমটি সাবসেট এইচ যদি এই সেম অপারেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে, তখন এই ধরনের গ্রুপকে আমরা বলবো সাব গ্রুপ। এইচকে আমরা বলবো সাব গ্রুপ অফ জি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, সাবগ্রুপ বলবো। সাবগ্রুপটা কি দাঁড়ালো তাহলে, যে জি হচ্ছে একটা তোমার গ্রুপ, আর জি এর একটা নন এমটি সাবসেট এইচ নিচ্ছি। যদি এইচ নিজেই এই অপারেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে, তখন আমরা বলবো এই গ্রুপটাকে সাবগ্রুপ বলবো, সাবগ্রুপ অফ জি। তাহলে নেক্সট আর্টিকেল দেখো, সাবগ্রুপ। Now let G
be a group and is be a non-empty subset of G, non-empty subset of G। ফুল স্টপ দিয়ে লিখবে is said to be full stop if HO is a group itself, then H is called subgroup of G। তাহলে এইচটা সাবসেট, নন এমটি সাবসেট, একটা গ্রুপের নন এমটি সাবসেট, আর গ্রুপের অপারেশন রেসপেক্টে এইচটা যদি নিজেই কি ফর্ম করে, তোমার এই গ্রুপ ফর্ম করে, তখন এই ধরনের গ্রুপকে আমরা বলবো সাবগ্রুপ অফ জি। তাহলে সাবগ্রুপ খুব সোজা, সাবসেটটা যদি নিজে গ্রুপ হয় তখন সেটাকে বলবো সাবগ্রুপ, আর সাবসেটটা যে সাবগ্রুপ হয়, সাবসেটটা নিজেই গ্রুপ হবে কোন অপারেশনের রেসপেক্টে, জিতে যে অপারেশন আছে সেই অপারেশনের রেসপেক্টে কি হতে হবে, এটা একটা গ্রুপ ফর্ম করবে, নিজে গ্রুপ ফর্ম করলে সাবগ্রুপ হবে, ঠিক আছে। তাহলে জি যদি গ্রুপ হয় আর এইচ যদি সাবগ্রুপ হয়, তাহলে এইচটা নিজেই গ্রুপ হবে, গ্রুপের চারটে প্রপার্টি স্যাটিসফাই করবে। কনভার্সলি এই সাবসেটটা, জি এর সাবসেটটা, নন এমটি সাবসেটটা যদি গ্রুপের চারটে প্রপার্টি স্যাটিসফাই করে, তখন এই সাবসেটটাকে আমরা বলবো সাবগ্রুপ অফ জি। তাহলে এক্সাম্পল হিসাবে দিতে গেলে নেক্সট এক্সাম্পল লেখো। এক্সাম্পল হবে, যদি আমি এইটা নিই, জেড প্লাসটা কনসিডার করি, উই হ্যাভ জেড প্লাস, আচ্ছা এইভাবে লিখছি 1 নম্বর দিয়ে। এখানে দেখো যে আমরা পেয়েছি জেড প্লাস, এটা একটা গ্রুপ পেয়েছি, আর 2z প্লাস এইটাও একটা গ্রুপ হবে, কিন্তু 2z প্লাস মানে ইভেন ইন্টিজার, সেট অফ ইভেন ইন্টিজারগুলো এই অপারেশনের রেসপেক্টে, অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপের সব প্রপার্টি স্যাটিসফাই করবে, তোমরা নিজেও টেস্ট করে দেখতে পারো। তাহলে এটা একটা গ্রুপ কিন্তু, আর ক্লিয়ারলি 2z ইজ এ সাবসেট অফ z, সব ইভেন ইন্টিজারগুলো z এরই এলিমেন্ট, তাহলে সাবসেট হলো। তাহলে এই সাবসেটটা দেখো, এই z একটা গ্রুপ আর এর সাবসেটটা নিজেই গ্রুপ ফর্ম করছে, তাহলে এই গ্রুপটা করবো সাবগ্রুপ অফ z। তাহলে 2z 1 নম্বর দিয়ে লেখো, 2z প্লাস ইজ এ সাবগ্রুপ অফ z প্লাস। আবার একইভাবে 3z প্লাস ইজ এ সাবগ্রুপ অফ z প্লাস। 3z প্লাস মানে 3z এ কোনগুলো থাকবে, শুধুমাত্র 3z কন্টেন্টস দ্য ইন্টিজার হুইচ আর মাল্টিপল অফ 3, 3 এর মাল্টিপল হবে। আবার যদি এটা কনসিডার করি এস ডট, যেখানে এস ইকুয়াল টু 1 - 1 i - i, এস ডট যদি কনসিডার করা হয়, তাহলে এস ডটটা এখানে আমরা পেয়েছি গ্রুপ হবে, আর এই যদি এস এর একটা সাবসেট নিই 1 - 1, তাহলে দেখো এই সেম অপারেশনের রেসপেক্টে 1 - 1 1 - 1 গুণ করলে 1 - 1 -1 1, গ্রুপের চারটে কম্পোজিশন টেবিলটা দেখো, গ্রুপের চারটে প্রপার্টি স্যাটিসফাই করবে। তাহলে এইচ ডট নিজে গ্রুপ হলো, আর নিজে গ্রুপ হওয়ার জন্য এই গ্রুপটা যেহেতু এইটা সাবসেট হচ্ছে, এই জন্য এইচ ডটকে বলবো সাবগ্রুপ অফ এইচ ডট। 3 নম্বর দিয়ে লেখো, এইচ ডট is a subgroup of S dot where H equal to 1 - 1, S equal to 1 - 1 I আর -i, তাহলে এটা হচ্ছে সাবগ্রুপ।
তাহলে এইভাবে আরো অনেক এক্সাম্পল আমরা যখন প্রবলেম সলভ করবো তখন এক্সাম্পলগুলো আরো ডিসকাস করব। তাহলে সাব গ্রুপ যদি এই জি এর যদি সাব গ্রুপ হয়, তাহলে এইচটা নিজেই গ্রুপ আর এইচটা নিজেই যেহেতু গ্রুপ, তাহলে দুটো গ্রুপ পাওয়া যাচ্ছে। এইচটা নিজে গ্রুপ আর জিও নিজের গ্রুপ, ঠিক আছে, জিও নিজেই গ্রুপ। তাহলে জি যেহেতু গ্রুপ তার আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, আর এইচ এ যেহেতু গ্রুপ এইচ এর আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, তাহলে জি আর এইচ এর আইডেন্টিটি এলিমেন্টগুলো সেম হবে। নেক্সট থিওরেমে প্রমাণ করবো যে এইচ যদি সাবগ্রুপ অফ জি হয় তাহলে এইচ এর আর জি এর আইডেন্টিটি সেম হবে। নেক্সট থিওরেম লাগো। Next theorem, the identity element, the identity element of a subgroup, the identity element of the subgroup of a group is the same as the গ্রুপ। তাহলে কোনো গ্রুপ আর তার সাব গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট একই হবে। আমি ধরে নিচ্ছি লেট প্রুফ প্রমাণটা দেখো, লেট এইচ বি এ সাব গ্রুপ অফ জি। এইচটা জি এর সাব গ্রুপ, এখানে অপারেশন থাকবে জিতে, এই অপারেশনটা উজ্জ্ব দিয়ে রেখেছি আমি, এই অপারেশন আর এই অপারেশন সেম হবে, জি আর এইচ এ সেম অপারেশন থাকবে। আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি যে এইচ এর আইডেন্টিটি ই ড্যাশ আর জি এর আইডেন্টিটি ই দিয়ে যদি প্রমাণ করতে পারি ই ইকুয়াল টু ই ড্যাশ, তাহলে থিওরেমটা প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখো লেট ই অ্যান্ড ই ড্যাশ বি দ্য আইডেন্টিটিজ of G and H respectively. G এর আইডেন্টিটি ই আর এইচ এর আইডেন্টিটি ধরলাম ই ড্যাশ। আচ্ছা, এখন এ হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট ধরলাম, এইচ এর যে কোনো একটা এলিমেন্ট এ ধরলাম। আর যদি এরকম হয় এ বিলংস টু এইচ, যেহেতু এইচটা সাবসেট, সাবগ্রুপ মানে সাবসেট, এইচটা যেহেতু জি এর সাবগ্রুপ নিয়েছি তাহলে এইচ এর সাবসেট অফ জি, আর তাহলে সাবসেটের ডেফিনেশন যে সাবসেটের সব এলিমেন্টগুলো সেটের এলিমেন্ট হবে, তাহলে অল দ্য এলিমেন্টস অফ এইচ আর দ্য এলিমেন্টস অফ জি, তাহলে এটা জি এর এলিমেন্টও হবে, এটা এইচ এর এলিমেন্ট হবে। আচ্ছা, এখন ই ড্যাশ যেহেতু এইচ এর আইডেন্টিটি এলিমেন্ট নিয়েছি, তাহলে আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টিতে হলো হচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে যে কোনো এলিমেন্টে যদি কম্পোজিশন করা হয় তাহলে সেই এলিমেন্টটাই থাকবে। তাহলে দেয়ারফর এ ই ড্যাশ ইকুয়াল টু এ, ই ড্যাশটা এইচ ড্যাশটা আইডেন্টিটি, আর এইচ ড্যাশের আইডেন্টিটি দিয়ে এইচ এর যে কোনো এলিমেন্টের কম্পোজিশন করলে সেই এলিমেন্টটাই থাকবে। অলসো এ ই ইকুয়াল টু এ, এটা কেন পেলাম এ ইকুয়াল টু এ, কারণ এ বিলংস টু এইচ ইমপ্লাই করবে এ বিলংস টু জি, আর জি এর আইডেন্টিটি ই ধরেছি, তাহলে জি এর আইডেন্টিটি আর জি এর এলিমেন্ট দিয়ে কম্পোজিশন করলে সেই এলিমেন্টটাই থাকবে। তাহলে 1 নম্বর আর 2 নম্বরের থেকে পাই from 1 and 2 এ ই ইকুয়াল টু এ ই ড্যাশ। আর আমরা আগেও প্রমাণ করেছি গ্রুপের সবসময় ক্যান্সেলেশন ল হোল্ড করবে, লেফট ক্যান্সেলেশন ল অ্যাজ ওয়েল অ্যাজ রাইট ক্যান্সেলেশন ল হোল্ডস ইন জি, ঠিক আছে। তাহলে লেফট ক্যান্সেলেশন ল অনুযায়ী ই ইকুয়াল টু তাহলে কত হবে, বাই লেফট ক্যান্সেলেশন ল। তাহলে প্রমাণ করা গেল কি ই আর ই ড্যাশ এই এলিমেন্ট দুটো আইডেন্টিটি এলিমেন্ট দুটো সমান, তাহলে কোনো গ্রুপ আর তার সাব গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট সবসময় একই থাকবে।
তাহলে জি একটা গ্রুপ নিচ্ছি আর জি এর একটা সাবসেট এইচ নিচ্ছি, নন এমটি সাবসেট। সেটা গ্রুপ হতে পারে নাও হতে পারে। এইচটা সাব গ্রুপ হতে গেলে এইচটাকে নিজেই গ্রুপ হতে হবে, ঠিক আছে। আমি এইচ জি একটা গ্রুপ নিচ্ছি আর জি এর একটা সাবসেট নন এমটি সাবসেট এইচ নিচ্ছি। এইচটা নন এমটি সাবসেট, এইচ যদি নিজেই গ্রুপ ফর্ম করে তাহলে এই গ্রুপটাকে সাব গ্রুপ বলবো এই জি এর। তাহলে সাবসেট ধরছিস, এই সাবসেটটা গ্রুপ হতে পারে নাও হতে পারে। গ্রুপ হোক বা না হোক এই সাবসেটটা, এখানে দেখো এ আর বি যদি, এ বি আর সি যদি এইচ এর এলিমেন্ট নিই, তাহলে এইচ যেহেতু সাবসেট অফ জি, তাহলে এ কমা বি কমা সি বিলংস টু জি হবে। আর জি যেহেতু গ্রুপ, জিতে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, তাহলে এ কম্পোজিশন বি কম্পোজিশন সি ইকুয়াল টু এ কম্পোজিশন বি কম্পোজিশন সি। তাহলে এইটা কি রেজাল্টটা পাওয়া গেল যে এইচ এর ক্ষেত্রে এইচ এর যে কোনো তিনটে এলিমেন্ট নিলাম দিয়ে এই রেজাল্টটা পাওয়া যাচ্ছে। তাহলে এটা ক্লিয়ার যে এইচ এ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। তাহলে জি যদি একটা গ্রুপ হয় আর জি এর যে কোনো নন এমটি সাবসেট এইচ হয়, তাহলে এইচ এ অবশ্যই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। তাহলে এইচটাকে সাব গ্রুপ হতে গেলে আর বাকি তিনটে প্রপার্টি লাগবে, আইডেন্টিটি, ইনভার্স আর ক্লোজার প্রপার্টি। তাহলে এইটা এই সাবসেট যদি হয়, এইচটা যদি জি এর সাবসেট হয়, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা এমনিতেই হোল্ড করবে। এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাকে হেরিডিটারি প্রপার্টি বলা হয়। হেরিডিটারি প্রপার্টি মানে বংশানুক্রমে আসছে আর কি, ঠিক আছে। এই প্রপার্টিটাকে হেরিডিটারি। তাহলে এই সাবসেটটাকে সাব গ্রুপ দেখাতে গেলে এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্রমাণ করা নাই, শুধু লিখে দেবো যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইজ হেরিডিটারি প্রপার্টি। একটু নোট দিয়ে রাখো। লেট এইচ বি এ নন এমটি সাবসেট is a non-empty subset of a group G then associative property holds in H, that is associative property is hereditary property, hereditary property তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হেরিডিটারি প্রপার্টি। তাহলে এখানে যে সাব গ্রুপের কথা বলা হচ্ছে, এখন ডিসকাস করব যে এইচ জি একটা গ্রুপ আর এইচ একটা নন এমটি সাবসেট। তাহলে এই নন এমটি সাবসেটটা কি কি কন্ডিশন স্যাটিসফাই করলে সাব গ্রুপ হবে, এই জিনিসটা ডিসকাস করবো। অ্যাকচুয়ালি নন এমটি সাবসেটটা সাব গ্রুপ হতে গেলে
সেটাকে নিজেই গ্রুপ হতে হবে, গ্রুপের চারটে প্রপার্টি হোল্ড করতে হবে, চারটে প্রপার্টির মধ্যে অলরেডি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে গেছে, শুধু বাকি তিনটে প্রপার্টি হোল্ড করবে, এই জিনিসটা দেখাতে হবে। তাহলে কি কন্ডিশন স্যাটিসফাই করলে বাকি তিনটে প্রপার্টি হোল্ড করবে, এই জিনিসগুলো আমরা ডিসকাস করবো। দ্যাট ইজ আমরা ডিসকাস করবো নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ নন এমটি সাবসেট টু বি এ সাবগ্রুপ, এই জিনিসটা ডিসকাস করবো। তাহলে যদি এইরকম হয়, জি একটা গ্রুপ কনসিডার করছি, জি হচ্ছে একটা গ্রুপ আর এইচ হচ্ছে জি এর একটা নন এমটি সাবসেট। যদি এখানে এরকম কন্ডিশন স্যাটিসফাই, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, এক নম্বর কন্ডিশন যে এ বিলংস টু এইচ কমা বি বিলংস টু এইচ ইমপ্লাইজ এ বি বিলংস টু এইচ, আর দুই নম্বর কন্ডিশন যে এ বিলংস টু এইচ ইমপ্লাইজ এ ইনভার্স বিলংস টু এইচ। এই দুটো কন্ডিশন এইচে যদি স্যাটিসফাই করে তখন আমরা বলবো এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি। এইটাই তাহলে এই দুটো কন্ডিশন হচ্ছে সাবগ্রুপ হওয়ার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। নেক্সট থিওরেম লেখো। A non-empty subset H of a group G is a subgroup if and only if এক নম্বর দিয়ে লেখো A belongs to H, B belongs to H implies A B belongs to H, আর দুই নম্বর কন্ডিশন দিয়ে লেখো A belongs to H implies A inverse belongs to H। এখানে A ইনভার্সটা হচ্ছে ইনভার্স অফ A, ওয়ার এটা ইজ দ্য ইনভার্স অফ A। তাহলে এটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। তাহলে দুটো পার্টে প্রমাণ করব। প্রথম পার্টে ধরে নিব যে এইচটা জি এর সাবগ্রুপ ধরে নিব, দিয়ে এইচে এই দুটো কন্ডিশন হোল্ড করছে প্রমাণ করব। আর কনভার্স পার্টে ধরে নিব যে এইচে এই দুটো কন্ডিশন হোল্ড করছে, দিয়ে প্রমাণ করব যে এইচটা একটা সাবগ্রুপ হবে। আচ্ছা, প্রথমে তাহলে লিখছি necessary পার্টটা। let us first suppose that H is a subgroup of G। আর সাবগ্রুপের ডেফিনেশনে বলা হচ্ছে যে যদি সাবগ্রুপ হয় তাহলে H itself a group, H নিজেই গ্রুপ হবে, গ্রুপের চারটে প্রপার্টি হোল্ড করবে। তাহলে গ্রুপের চারটে প্রপার্টির মধ্যে ক্লোজার প্রপার্টি বলছে এটা হোল্ড করবে, আর ইনভার্স প্রপার্টি বলছে এটা হোল্ড করবে। তাহলে therefore H itself a group, therefore by closure property A belongs to H, B belongs to H implies A B belongs to H, and by inverse property A belongs to H implies A inverse belongs to H। তাহলে কন্ডিশন দুটো হোল্ড করে গেল কিন্তু, ঠিক আছে। দাস দ্য কন্ডিশন ইজ নেসেসারি হলো। তাহলে therefore the condition দাস লিখছি, দাস the conditions are necessary আচ্ছা, কন্ডিশনটা সাফিসিয়েন্ট দেখাবো। সাফিসিয়েন্ট দেখাবো মানে কি, এই নন এমটি সাথে সাবসেটে এই দুটো কন্ডিশন হোল্ড করছে এটা ধরে নিব, দিয়ে এইচটাকে গ্রুপ প্রমাণ করবো। আর এইচটা গ্রুপ হলে এটা সাব গ্রুপ বলা যাবে। তাহলে কনভার্স পার্টটাতে আসছি। কনভার্সলি সাপোজ, তাহলে কনভার্স পার্টে কি ধরবো, কনভার্স পার্টে ধরে নিব যে এইচে এই দুটো কন্ডিশন হোল্ড করছে, এই জিনিসটা আমরা ধরে নিব। Conversely লেখো, conversely suppose that
conversely, suppose that the conditions holds in H, that is 1 নম্বর দিয়ে এটা আর 2 নম্বর দিয়ে এই দুটো কন্ডিশন হোল্ড করছে, দিয়ে এইচটাকে সাবগ্রুপ দেখাতে গেলে প্রমাণ করতে হবে এইচ ইটসেলফ এ গ্রুপ, এইচ নিজেই গ্রুপ হবে, এই জিনিসটা প্রমাণ করবো। তাহলে এইচ নিজে গ্রুপ হতে গেলে গ্রুপের 4টে প্রপার্টি প্রমাণ করতে হবে। 4টে প্রপার্টির মধ্যে দেখো 2 নম্বর প্রপার্টি, 1 নম্বর প্রপার্টি ক্লোজার প্রপার্টি হোল্ড করে গেছে, আর 3 নম্বর প্রপার্টি ইনভার্স প্রপার্টি হোল্ড করে গেছে। 4টে প্রপার্টির মধ্যে 2টো প্রপার্টি হোল্ড করে গেছে অলরেডি গ্রুপ হওয়ার জন্য, আর 2টো প্রপার্টি পড়ে থাকলো, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর একটা আইডেন্টিটি প্রপার্টি। আর আমরা জানি সাবসেট হলেই অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হেরিডিটারি প্রপার্টি হবে, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও হোল্ড করে গেল। শুধুমাত্র তাহলে দেখাতে হবে যে এখানে আইডেন্টিটি এলিমেন্ট আছে, ঠিক আছে, আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করছে এইচে, এটা দেখালেই 4টে প্রপার্টি হোল্ড করে যাবে। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট আছে, কিভাবে দেখাবো তাহলে? তাহলে এখানে লিখছি যে যদি এইরকম হয় যে দেখো এই কন্ডিশনটা, সেকেন্ড কন্ডিশন বলছে যে এ যদি এইচ এর এলিমেন্ট হয় তাহলে এ ইনভার্স এইচ এর এলিমেন্ট। তাহলে নাও we have A belongs to H and A inverse belongs to H. A ও H এর এলিমেন্ট, A যদি H এর এলিমেন্ট হয় A ইনভার্স H এর এলিমেন্ট হবে। এখন কন্ডিশন 1 অ্যাপ্লাই করব। কন্ডিশন 1 যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কি পাওয়া যাবে? A কন্ডিশন 1 বলছে যে A ইনভার্স বিলংস টু কি হবে, তাহলে H হবে। তাহলে therefore A composition A inverse belongs to H by condition 1, by condition 1, therefore A inverse মানে তো আইডেন্টিটি, আইডেন্টিটি বিলংস টু দিস। তাহলে আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করলো, এই দুটো প্রপার্টি হোল্ড করলো, ইনভার্স ক্লোজার আইডেন্টিটি, আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হচ্ছে হেরিডিটারি প্রপার্টি। তাহলে again we know that associative property, associative property is hereditary property, therefore H is a group and hence subgroup of G. তাহলে এইটা G এর কি হলো, সাবগ্রুপ হলো। তাহলে এইটা হচ্ছে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। এই দুটো কন্ডিশন, সাবসেটটা যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তখন আমরা বলবো এই সাবসেটটা একটা সাবগ্রুপ হবে। আচ্ছা, এখন নেক্সট থিওরেমে এই যে দুটো কন্ডিশনের কথা বললাম, নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, এই দুটো কন্ডিশনকে আরো কনসাইজ করব, দুটো কন্ডিশনকে একটা কন্ডিশনে কনভার্ট করব। অ্যাকচুয়ালি জি যদি একটা সাবগ্রুপ হয়, জি যদি একটা গ্রুপ হয় আর এইচ যদি নন এমটি সাবসেট অফ জি হয়, আর এইচ এ যদি একটা কন্ডিশন, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যে এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, ইমপ্লাই করছে এ বি ইনভার্স বিলংস টু এইচ। শুধুমাত্র এই কন্ডিশনটা যদি এই সাবসেট এইচটাতে হোল্ড করে তাহলে প্রমাণ করা যাবে যে এইচটা একটা সাবগ্রুপ হবে। তাহলে এখানে দুটো কন্ডিশন ছিল থিওরেমে, এখানে থিওরেমের দুটো কন্ডিশনকে কমিয়ে একটা কন্ডিশন করলাম। এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে এই এইচটা কি হবে, একটা সাবগ্রুপ। এটাও নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। নেক্সট থিওরেম লাগবে। नेक्स्ट थियरम लिखो, लेट a non-empty subset, a non-empty subset
H of a group G is subgroup if and only if A belongs to H, comma, and B belongs to H, A belongs to H and B belongs to H, implies A B inverse belongs to H. A B ইনভার্সটা কার এলিমেন্ট হবে? H এর এলিমেন্ট হবে। তাহলে এখানে দুটো পার্টে প্রমাণ করব। ফার্স্ট পার্টে আমরা ধরে নিব Hটা সাবগ্রুপ, দিয়ে এই কন্ডিশনটা হোল্ড করছে প্রমাণ করব, আর তারপরে Hটাতে এই কন্ডিশন হোল্ড করছে ধরে নিব, দিয়ে প্রমাণ করব Hটা সাবগ্রুপ। তাহলে প্রমাণটাতে আসছি। প্রুফ, let us first suppose that H is a subgroup, is B a subgroup of G, আর H যদি সাবগ্রুপ হয় তাহলে H নিজেই গ্রুপ, H এর গ্রুপের চারটে প্রপার্টি হোল্ড করবে। তাহলে যদি A যদি এখানে দেখো, therefore A belongs to H and B belongs to H, ইমপ্লাই করবে A belongs to H and B যেহেতু H এলিমেন্ট, H যেহেতু গ্রুপ নিজেই, তাহলে গ্রুপের ইনভার্স প্রপার্টি অনুযায়ী B এরও ইনভার্স থাকবে, তাহলে B ইনভার্স বিলংস টু H। আর দেখো A H এর এলিমেন্ট, B ইনভার্স H এর এলিমেন্ট, H যেহেতু গ্রুপ নিজেই গ্রুপ, তাহলে এখানে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, তাহলে এই দুটোর কম্পোজিশনটাও H এর এলিমেন্ট হবে, তাহলে ইমপ্লাইজ A B ইনভার্স বিলংস টু H। তাহলে খুব সহজেই প্রমাণ করা গেল দ্যাট দ্য কন্ডিশন ইজ নেসেসারি। তাহলে দাস the condition is necessary। আচ্ছা, এখন কনভার্স পার্টটাতে আসছি। কনভার্স পার্টে কি প্রমাণ করব? কনভার্স পার্টে ধরে নিব, যে H নন এমটি সাবসেটটাতে এই কন্ডিশনটা হোল্ড করছে, এই কন্ডিশন হোল্ড করছে, এটা ধরে নিব, দিয়ে প্রমাণ করব যে এটা একটা গ্রুপ ফর্ম করবে। তাহলে conversely suppose that the condition holds in H, H এ এই কন্ডিশনটা হোল্ড করছে, এটা ধরে নিব, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ কোন কন্ডিশনটা? দ্যাট ইজ A belongs to H and B belongs to H, implies A B inverse belongs to H। এই কন্ডিশনটা হোল্ড করছে, দিয়ে সাবগ্রুপ প্রমাণ করব। আর সাবগ্রুপ প্রমাণ করতে গেলে আমাকে প্রমাণ করতে হবে যে গ্রুপ Hটা নিজেই গ্রুপ। Hটা নিজের গ্রুপ মানে H এ কি কটা প্রপার্টি হোল্ড করবে? চারটে প্রপার্টি হোল্ড করবে, এই জিনিসটা প্রমাণ করব। ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ইনভার্স প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি, এই চারটে প্রপার্টি হোল্ড করবে, প্রমাণ করব। অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্রমাণ করা লাগবে না, কারণ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি উই নো দ্যাট অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইজ হেরিডিটারি প্রপার্টি। তাহলে এই কন্ডিশনটা হোল্ড করছে ধরে শুধুমাত্র তিনটে প্রপার্টি প্রমাণ করবো H এ হোল্ড করছে। 1 নম্বর ক্লোজার প্রপার্টি, 2 নম্বর আইডেন্টিটি প্রপার্টি, আর ইনভার্স প্রপার্টি, এই তিনটে প্রপার্টি হোল্ড করছে, এটা ধরে নিব, প্রমাণ করব। আচ্ছা, এখানে দেখো যে A belongs to H and we have A belongs to H and A belongs to H, এটা কি ইমপ্লাই করবে? এই কন্ডিশনটা আমি অ্যাপ্লাই করব। B এর জায়গায়ও A বসাচ্ছি, B এর জায়গায় A বসালে A ইনভার্স বিলংস টু H, ঠিক আছে? তাহলে এটা ইমপ্লাইজ A ইনভার্স বিলংস টু H ব্র্যাকেটে বাই কন্ডিশন,
এই যে কন্ডিশনটা হোল্ড করছে, এই কন্ডিশন থেকে আমি প্রমাণ করছি। আচ্ছা, ইকুয়াল টু এ ইনভার্স মানে তো আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটি বিলংস টু এইচ, তাহলে আইডেন্টিটি প্রপার্টি হোল্ডস ইন এইচ, দেয়ারফর আইডেন্টিটি প্রপার্টি হোল্ডস ইন এইচ। তাহলে আর দুটো প্রপার্টি প্রমাণ করব, যে ইনভার্স প্রপার্টি হোল্ড করছে আর ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, এই দুটো জিনিস প্রমাণ করব। আচ্ছা, এখন তাহলে এটা পেলাম যে ই এইচ এর এলিমেন্টটা প্রমাণ করলাম, আর আমি ধরছি এটা এইচ এর এলিমেন্ট। ই অলরেডি পেয়ে গেলাম, আইডেন্টিটি এলিমেন্ট আছে এইচ এ, এটা প্রমাণ করলাম, আর এ এইচ এর এলিমেন্ট ধরলাম একটা। তাহলে এই কন্ডিশনটা যদি আবার অ্যাপ্লাই করি, তাহলে এটা ইমপ্লাই করবে ই কম্পোজিশন এ ইনভার্স বিলংস টু এইচ। এই এলিমেন্টটা এই মানে এই এ এর জায়গায় ই আর বি এর জায়গায় ই বসালাম, তাহলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে এ ইনভার্স বিলংস টু এইচ, আর এ ইনভার্সটা এইচ এর এলিমেন্ট, যে কোনো এলিমেন্টের সঙ্গে আইডেন্টিটি এলিমেন্টের কম্পোজিশন করলে সেই এলিমেন্টটা হবে। তাহলে এটা ইমপ্লাই করছে এ ইনভার্স বিলংস টু এইচ। তাহলে এ যদি এইচ এর এলিমেন্ট হয়, তাহলে এর ইনভার্স এক্সিস্ট করলো। আচ্ছা, এখানে একটু লিখবে লেট এ বিলংস টু এইচ, দেয়ারফর এই লাইনটা লিখবে, দেয়ারফর ইনভার্স প্রপার্টি হোল্ডস, ইনভার্স প্রপার্টি হোল্ডস ইন এইচ। আরেকটা কি দেখাবো তাহলে, আরেকটা দেখাবো যে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। আচ্ছা, ইনভার্স প্রপার্টিতে কি পেলাম, যে এইচে যেহেতু ইনভার্স প্রপার্টি হোল্ড করছে, তাহলে এইচে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে। প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স কি কি হবে তাহলে, এই কন্ডিশনটা হোল্ড করছে, আমি ধরে নিয়েছি এ বিলংস টু এইচ আর বি বিলংস টু এইচ, ইমপ্লাই করেছে এ বি ইনভার্স বিলংস টু এইচ। আচ্ছা, তাহলে নাও A belongs to H and B belongs to H implies A belongs to H and B inverse belongs to H. B যেহেতু H এর এলিমেন্ট, তাহলে H এর ইনভার্স পাওয়ারটি যেহেতু হোল করে, তাহলে H এর প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে। তাহলে B এর ইনভার্সটা B ইনভার্স ধরলাম। আচ্ছা, ইমপ্লাই করছে এই কন্ডিশনটা আমি এবার অ্যাপ্লাই করব, যে A আর B যদি H এলিমেন্ট হয়, তাহলে A আর সেকেন্ড এলিমেন্টের ইনভার্সের কম্পোজিশনটা H এর এলিমেন্ট হবে। তাহলে A কম্পোজিশন B ইনভার্স, তার ইনভার্স বিলংস টু H। A ইনভার্স আর B ইনভার্স এলিমেন্টটা। আচ্ছা, এইটা তাহলে আমরা জানি যে গ্রুপের ক্ষেত্রে যে কোনো একটা এলিমেন্টের ইনভার্স করলে সেই এলিমেন্টটা পাওয়া যাবে। তাহলে ইমপ্লাইজ A কম্পোজিশন B বিলংস টু H। তাহলে ধরলাম A আর B H এর এলিমেন্ট দিয়ে প্রমাণ করলাম এটা। তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। আচ্ছা, ক্লোজার প্রপার্টি তাহলে লেখো, দেয়ারফর ক্লোজার প্রপার্টি হোল্ড ইন এইচ। তাহলে কি কি প্রমাণ করলাম, আইডেন্টিটি প্রপার্টি, ইনভার্স প্রপার্টি আর ক্লোজার প্রপার্টি। আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমরা জানি হেরিডিটারি প্রপার্টি। উই নো দ্যাট associative property is hereditary property. Therefore H a group হওয়ার চারটে কন্ডিশনই হোল্ড করলো। H is a group and hence subgroup of G. তাহলে এই যে কন্ডিশনটা দেখালাম, এই কন্ডিশনটা হচ্ছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। সাবসেট, নন এমটি সাবসেটটা সাবগ্রুপ হওয়ার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে এটা।
আচ্ছা, এখন জি একটা গ্রুপ কনসিডার করছি, আর জি এর দুটো সাব গ্রুপ নিচ্ছি। এইচ ওয়ান একটা সাব গ্রুপ আর এইচ টু একটা সাব গ্রুপ। জি এর দুটো সাব গ্রুপ কনসিডার করছি। তাহলে নেক্সট থিওরেম প্রমাণ করবো যে এইচ ওয়ান আর এইচ টুর ইন্টারসেকশন এইটাও সাব গ্রুপ হবে জি এর, মানে ইন্টারসেকশন অফ এনি টু সাব গ্রুপস অফ এ গ্রুপ ইজ এগেন এ সাব গ্রুপ। তাহলে নেক্সট থিওরেম লেখো। নেক্সট থিওরেমে দেখো, the intersection of two subgroups of a group is again a subgroup, of the group আর কি। তাহলে প্রমাণটাতে দেখো যে কোনো জি একটা গ্রুপ নিচ্ছি আর তার যে কোনো দুটো সাবসেট নিচ্ছি, সাব গ্রুপ নিচ্ছি এইচ ওয়ান আর এইচ টু। প্রমাণটা, let H1 and H2 be subgroups of a group G। আচ্ছা, এখানে অপারেশনটা আমি উজ্জ্ব রেখেছি। তাহলে কি আসবে, let H equal to H1 intersection H2। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এইচটা একটা সাব গ্রুপ হবে, জি এরই সাব গ্রুপ হবে, এই জিনিসটা প্রমাণ করবো। আচ্ছা, তাহলে যদি এই রেজাল্টটা প্রমাণ করতে পারি, যে সেকেন্ড থিওরেম যেটা বললাম নেসেশন সাফিসিয়েন্ট কন্ডিশনে, যে এ বিলংস টু এইচ আর বি বিলংস টু এইচ, এটা ধরে যদি প্রমাণ করতে পারি এ বি ইনভার্স বিলংস টু এইচ, এই কন্ডিশনটার রেসপেক্টে যদি এটা প্রমাণ করতে পারি, এই ধরাটার রেসপেক্টে যদি এটা প্রমাণ করতে পারি, তাহলে এটা সাব গ্রুপ হয়ে যাবে এইচটা। তাহলে আমি ধরে নিচ্ছি লেট এ কমা বি বিলংস টু এইচ, এ আর বি এইচ এর এলিমেন্ট ধরে এই জিনিসটা প্রমাণ করবো যে এ বি ইনভার্সটাও এইচ এর এলিমেন্ট হবে। তাহলে এটা ইমপ্লাই করছে এ কমা বি বিলংস টু এইচ ওয়ান অ্যান্ড এ কমা বি বিলংস টু এইচ টু। কারণ ইন্টারসেকশনে থাকা মানে দুটো গ্রুপে থাকবে, এইচে থাকা মানে এইচ ওয়ান আর এইচ টু দুটোতেই আছে। তাহলে ইমপ্লাই করছে, আচ্ছা এইচ ওয়ান আবার সাব গ্রুপ, দেখো এইচ ওয়ান জি এর সাব গ্রুপ, তাহলে সাব গ্রুপ আর নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অনুযায়ী এ বি ইনভার্স বিলংস টু এইচ ওয়ান, অ্যান্ড যেহেতু এইচ টুটা জি এর সাব গ্রুপ, তাহলে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অনুযায়ী এ বি ইনভার্সটাও এইচ টু এলিমেন্ট, এ কমা বি ইনভার্স বিলংস টু এইচ টু। তাহলে এ তাহলে এ বি ইনভার্স, এখানে কম্পোজিশন আছে, এ আর বি ইনভার্সের মধ্যে একটা কম্পোজিশন আছে, এ বি ইনভার্সটা এইচ এর এলিমেন্ট, আর এ এখানে কম্পোজিশন আছে এ বি ইনভার্সটা এইচ টু এলিমেন্ট। তাহলে এ বি ইনভার্স লাইজ ইন বোথ এইচ ওয়ান অ্যান্ড এইচ টু, তাহলে এটা এর ইন্টারসেকশনে থাকবে। তারপর এ বি ইনভার্স বিলংস টু এইচ ওয়ান ইন্টারসেকশন এইচ টু ইমপ্লাইজ এ বি ইনভার্স বিলংস টু এইচ। তাহলে দেখো এই কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল, এ আর বি এইচ এর এলিমেন্ট ধরে এ বি ইনভার্সটা এইচ এর এলিমেন্ট প্রমাণ করলাম। তাহলে এইচটা হলো, এখানে ব্র্যাকেটে লিখবে সিন্স এইচ ওয়ান অ্যান্ড এইচ টু আর সাবগ্রুপস অফ জি, therefore last class therefore H is a subgroup of G। তাহলে দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন কি প্রমাণ করলাম, দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন একটা সাবগ্রুপ হচ্ছে, এই জিনিসটা প্রমাণ করলাম। কিন্তু এদের ইউনিয়নটা, দুটো সাবগ্রুপের ইউনিয়নটা সাবগ্রুপ হতে পারে নাও হতে পারে, একটা এক্সাম্পল দিয়ে আমি ডিসকাস করবো। নেক্সট একটু নোট দিয়ে লেখো এটা।
নোট দিয়ে লেখো, দ্য ইউনিয়ন of two subgroups may not be a subgroup. আচ্ছা একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা কিরকম দিচ্ছি, একটু আগে আমি ডিসকাস করলাম যে 2z প্লাস আর 3z প্লাস এটা দুটোই কার সাবগ্রুপ পেয়েছি, z প্লাসের সাবগ্রুপ পেয়েছি, আর এদের ইউনিয়নটা h ইকুয়াল টু 2z ইউনিয়ন 3z দিচ্ছি। যদি এই অপারেশনের রেসপেক্টে h নিজেই গ্রুপ হয় তাহলে এইচটা সাবগ্রুপ হবে। h নিজেই গ্রুপ হওয়া মানে চারটে প্রপার্টি যদি h এ হোল্ড করে তাহলে এইচটা সাবগ্রুপ হবে, আর চারটে প্রপার্টির মধ্যে যে কোনো একটা প্রপার্টি যদি হোল্ড না করে তাহলে এইচটা সাবগ্রুপ বলা যাবে না। আচ্ছা এখানে দেখো যে এই 2z ইউনিয়ন 3z এর এলিমেন্ট, কেন? ইউনিয়নে থাকতে গেলে যে কোনো একটাতে থাকলেই হবে, 2zটা 2z এর এলিমেন্ট, 2টা 2z এর এলিমেন্ট, তাহলে এই ইউনিয়নে থাকবে। আচ্ছা আবার 3টাও 3 বিলংস টু 2z ইউনিয়ন 3z, কেন? ইউনিয়নে থাকতে গেলে যে কোনো একটা সেটে এ আর বি এর ইউনিয়নে থাকতে গেলে এ অথবা বি এর যে কোনো একটাতে থাকলেই হবে, তাহলে 3টা 3z এর এলিমেন্ট যেহেতু তাহলে 3 এদের ইউনিয়নের এলিমেন্ট, তাহলে 2 আর 3 এদের ইউনিয়নের এলিমেন্ট হলো এইচ এর এলিমেন্ট আর কি, 2 আর 3 এইচ এর এলিমেন্ট, কিন্তু 2 প্লাস 3 দেখো তো 2 প্লাস 3 ইকুয়াল টু 5, 5টা 2z এরও নাই, 5 ইজ নট মাল্টিপল অফ 2 মানে 5 ইজ নট ইভেন, আর 5 ইজ নট মাল্টিপল অফ 3, তাহলে 5টা এইখানেও নেই, 5টা এখানেও নেই, 3z ও নেই, তাহলে এদের ইউনিয়নে কোনোদিন থাকতে পারবে না, তাহলে দিস ডাজ নট বিলংস টু 2z ইউনিয়ন 3z। তাহলে 2 আর 3 এইচ এর এলিমেন্ট নিলাম, কিন্তু তাদের যোগফলটা এইচ এর এলিমেন্ট হলো না, এইচ এ ক্লোজার প্রপার্টি হোল্ড করলো না, তাহলে ক্লোজার প্রপার্টি না হোল্ড করলে আর গ্রুপ হচ্ছে না, তাহলে এই দুটো সাব গ্রুপ কিন্তু এদের ইউনিয়নটা গ্রুপ হতে পারছে না। দেখো ফর এক্সাম্পল কনসিডার the subgroups, consider the subgroups 2z plus and 3z plus of the group z plus। we have 2, 3 belongs to 2z union 3z, এটা একটু আগে ডিসকাস করলাম, বাট 2 plus 3 equal to 5 does not belongs to 2z union 3z, তাহলে দুটো এলিমেন্ট নিলাম কিন্তু সেটা এইচ এর এলিমেন্ট, ক্লোজার প্রপার্টি হোল্ড করলো না এইটাতে, তাহলে ইউনিয়নটাতে ক্লোজার প্রপার্টি হোল্ড করেছে না, তাহলে গ্রুপ হওয়ার কোনো প্রশ্ন নেই এখানে, তাহলে দেয়ারফর 2z ইউনিয়ন 3z is not a subgroup, is not a group। তাহলে দুটো সাবগ্রুপ এর ইউনিয়নটা সাবগ্রুপ হতে পারে নাও হতে পারে, এখানে তার একটা এক্সাম্পল দিলাম, সরি ইজ নট এ গ্রুপ। তাহলে ইউনিয়নটা কি হতে পারে, সাবগ্রুপ হতে পারে নাও হতে পারে। আচ্ছা এখন আমরা গ্রুপে ডিসকাস করেছিলাম গ্রুপ কখন অ্যাবেলিয়ান হবে, যদি এ আর বি এর কম্পোজিশন বি আর এ এর কম্পোজিশনের সমান হয়,
দ্যাট ইজ এ বি ইকুয়াল টু বি এ বি ইকুয়াল টু বি এ যদি হোল্ড করে ফর অল এ কমা বি বিলংস টু জি, তখন এই ধরনের গ্রুপকে আমরা বলেছিলাম অ্যাবেলিয়ান গ্রুপ। যদি কোনো গ্রুপের ক্ষেত্রে এটা প্রমাণ করা যায় যে এ ইনভার্স ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু জি, এই কন্ডিশনটা যদি প্রমাণ করা যায় তাহলে সেই গ্রুপটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে, দ্যাট ইজ জি অ্যাবেলিয়ান হবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। নেক্সট প্রবলেম লেখো। Let G be a group, as I will say, let G be a group in which A inverse equal to A for all A belongs to G, then so that G is abelian, then so that G is abelian। তাহলে জিটাকে অ্যাবিলিয়ান দেখাতে গেলে কি প্রমাণ করব, যে এ বি ইকুয়াল টু বি এ, এই জিনিসটা প্রমাণ করব, তাহলে অ্যাবিলিয়ান হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো যে এ বিলংস টু, আচ্ছা লেট এ কমা বি বিলংস টু জি, এ আর বি হচ্ছে জি এর যে কোনো দুটো এলিমেন্ট নিচ্ছে, দেয়ারফর এ কম্পোজিশন বি বিলংস টু জি, জি যেহেতু গ্রুপ, জিতে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, এ আর বি জি এর এলিমেন্ট হবে। আচ্ছা এখন এ কম্পোজিশন বি এর ইনভার্স, এটা সমান কি হবে, এ বি। এই কন্ডিশনটা বলতে যে জি এর যে কোনো এলিমেন্টের ইনভার্স সে এলিমেন্টে হবে, তাহলে জি এর এইটা একটা এলিমেন্ট আর এর ইনভার্স তাহলে নিজেই হবে। আর আমরা এখানে পেয়েছি ইনভার্সের প্রপার্টিতে পেয়েছিলাম যে এটা রিভার্স অর্ডারের ইনভার্স হবে, বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স, আবার বি আর এ আর বি যেহেতু জি এর এলিমেন্ট, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু এ আর বি ইনভার্স ইকুয়াল টু বি পাওয়া যাবে এই কন্ডিশন অনুযায়ী। তাহলে বি ইনভার্স ইকুয়াল টু বি কম্পোজিশন এ, তাহলে এ বি সমান বি এ প্রমাণ করা গেল, দেয়ারফর জি ইজ অ্যাবেলিয়ান। জি গ্রুপটা তাহলে কি হলো, অ্যাবেলিয়ান গ্রুপ হলো। এখানে ডান দিকে লিখবে বাই কন্ডিশন A inverse equal to A and B inverse equal to B, যেটা হলো অ্যাবেলিয়ান। আবার কোনো গ্রুপে যদি যে কোনো এলিমেন্ট এর ক্ষেত্রে জি একটা গ্রুপ নিচ্ছি আর জি একটা এলিমেন্ট এ নিলাম, যদি এই স্কয়ার ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে এটাও প্রমাণ করা যাবে জি গ্রুপটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে। নেক্সট প্রবলেম লাগো। নেক্সট প্রবলেম, if in a group G, J, A square equal to E for all A belongs to G, then so that G is abelian, G গ্রুপটাকে অ্যাবেলিয়ান দেখাতে হবে। কন্ডিশন কি হোল্ড করছে, A স্কয়ার, যে কোনো এলিমেন্টের E স্কয়ারটা আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা তাহলে সলিউশনটা দেখো, we have given that A square equal to E implies A composition A equal to E, তাহলে জি যেহেতু গ্রুপ, জিতে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে, ইমপ্লাই করবে A ইনভার্স ইকুয়াল টু এ, বোথ সাইডে এ ইনভার্স কম্পোজিশন করলো, মানে এটাকে এভাবে দেখানো যাবে এ কম্পোজিশন এ ইনভার্স ইকুয়াল টু ই কম্পোজিশন এ ইনভার্স। তাহলে অ্যাসোসিয়েট করলে এ কম্পোজিশন এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স, আইডেন্টিটির সঙ্গে এ এলিমেন্টের কম্পোজিশন করলে এ ইনভার্স থাকবে, তাহলে ইমপ্লাই করছে এ কম্পোজিশন ই ইকুয়াল টু এ ইনভার্স, দ্যাট ইজ এ ইকুয়াল টু এ ইনভার্স।
আর একটু আগে প্রবলেমে প্রমাণ করলাম যে এ ইকুয়াল টু এ ইনভার্স যদি হয় বা এ ইনভার্স ইকুয়াল টু এ যদি হয় ফর অল এ বিলংস টু জি, তাহলে একটা কি হবে, অ্যাবেলিয়ান গ্রুপ হবে। ঠিক আছে, নাও এ বি ইকুয়াল টু, আগেটা আমি আবার প্রমাণ করে দিচ্ছি এটা, যে এ বি ইকুয়াল টু এ কম্পোজিশন বি ইনভার্স ইকুয়াল টু এ বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স ইকুয়াল টু বি কম্পোজিশন এ। তাহলে এটা কি হয়ে গেল, একটা অ্যাবেলিয়ান গ্রুপ। দেয়ারফর জি ইজ অ্যাবেলিয়ান। জি গ্রুপটা তাহলে কি হলো, একটা অ্যাবেলিয়ান গ্রুপ হলো। তাহলে এভাবে আমরা প্রমাণ করতে পারবো যে গ্রুপটা অ্যাবেলিয়ান হবে। আচ্ছা ঠিক আছে, আজকে থাক, পরের দিন করবো।